70 জনের নাম এই মুহূর্তে যাদের নাম আমরা পেয়েছি, আমি আপনাদের ইউনুস গং হিজ এ ট্রেইটার। এবং ডক্টর একটি কথা বলি যে ডক্টর মিস্টার জনাব আমির হোসেন আমু, ওনার বয়স 84 বছর, হিজ এ ফ্রিডম ফাইটার। উনি একজন বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত তুকুর নেতা। উনাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার কোথা থেকে করেছে, একটা বেয়াদবি কথা মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। এবং এইটা আমাদের যে 18 কোটি মানুষের যে আমাদের যে প্রাণের বাংলাদেশ, একটি সভ্য দেশ, এই সভ্য দেশকে তারা অসভ্য বানিয়ে দিচ্ছে। এই যে কিছু 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 আপনার বেবি উপদেষ্টারা কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সম্পর্কে তুচ্ছ তাচ্ছল্য ভাবে কলিগরা, তাদের মুখ কিন্তু বন্ধ। সমস্ত মিডিয়াকে তারা গলা চিপে ধরেছে। ইনশাল্লাহ আমাদের লয়াররা পাঠিয়ে দিয়েছেন এবং গিয়েছিল, এবং অনেকেই কিন্তু এখন স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা তো আরও একটা 15ই আগস্ট করাতে চাইছিলাম, এবং এটার এভিডেন্স কিন্তু আসছে। তো আমি বলতে চাই, রাখে আল্লাহ মারেকে ইনশাল্লাহ। হয় কোনো যদি ভিকটিম থাকে যিনি এই সম্পূর্ণ অপরাধের একজন মধ্যেই ছিলেন, যার উপর অত্যাচারটা হয়েছে, তিনি আনলে আরো বেশি বেটার। সেই ক্ষেত্রে আমাদের সামনেই বসে আছে এই পুরো ঘটনার একজন ওয়ান অফ দ্য ভিকটিম। তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে মূল 4টা অপরাধের তারা বিচার করে, সেই যে 4টির মধ্যে 2টি অপরাধ আমাদের দেশের ক্ষেত্রে অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। আর বাকি যে দুটো আছে, ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস এগেনস্ট অ্যাগ্রেশন, এটা আমাদের ক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা ওরকম ছিল না, ফলে এই দুটো এখানে হয়েছে। এইখানে আমাদের মোটা দাগে আমরা আসলে 3 ধরনের অপরাধের ব্যাপারগুলোকে আমরা লোকেট করেছি। কিন্তু একটা মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এরকম নিয়ে এসছে, এখন প্রধানমন্ত্রী সহ আরো 70 জনকে। হ্যাঁ, 70 জন। এখন এই দুইটার মধ্যে একটা একবারে সিগনিফিকেন্ট একটা তফাৎ আছে। তফাৎ আছে হলো তাদের মামলাটা চলে না, আমাদের মামলাটা চলে। কেন চলে না আর চলে সেই জিনিসটা একটু শোনেন। আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু ঘরে ঘরে যাইয়া বিচার করার জন্য বসে নাই। বলছে যে যদি কোনো দেশে আইন থাকে, সেই আইনের অধীনে যদি কোনো মামলা হয়, সেই মামলা যদি পেন্ডিং থাকে, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই রকমের কোনো মামলা রিকগনিশনে নেবে না। আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ডজন ডজন নেতা কর্মীর বিরুদ্ধে অলরেডি শত শত খুনের মামলা দিয়েছে, এবং আন্তর্জাতিক অপরাধ মামলায় একটা বিচার অলরেডি প্রক্রিয়াধীন। সেই অবস্থায় তারা কোনো রকমের অধিকার রাখে না, এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো জুরিসডিকশন নাই তাদের এই মামলাটাকে মিনিমামও কনসিডার করা। অন্যদিকে আমাদের যে মামলা, সেটা অলরেডি তারা মানে আইন করে বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন সেটা। সুতরাং আমাদের তো আর কোনো ভরসা নেই। তা আমাদের জন্য যার কেউ নেই, তার জন্য হলো আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই জন্য আমাদের মামলাটা ভ্যালিড এবং এটা চলে, আর তাদের যে মামলা, এটা পচা মামলা, কারণ তারা অলরেডি বাংলাদেশে চালাইতেছে এবং ক্ষমতাও দখল করে। আসামিদের যে কথা বলা হয়েছে, আমরা কিছু নাম সেখানে পড়তে পারি। সেটা হচ্ছে যে আমরা প্রথম আসামি আমরা করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এফ এম হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন, যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রয় পোদ্দার, ফারুকি আজম, এফ এম খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, নুরুল হক নূর, মাহফুজ আলম, হিজবুত তাহরির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, নাহিদ ইসলাম, কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফজল কবির খান, অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, শেখ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, সেক্রেটারি পাবলিক সিকিউরিটি, হোম মিনিস্ট্রি, এমডি মশিউর রহমান, সেক্রেটারি হোম মিনিস্ট্রি, এমডি জসিমউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ক্যাপ্টেন শুভ আফ্রিদি। আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন স্নাইপার হিসেবে কাজ করেছেন, এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি, কনভেনার জাতীয় নাগরিক কমিটি, আক্তার হোসেন, সামান্তা শারমিন, এমডি মাহিন সরকার। আপনারা জানেন যে কিছুদিন আগে এই মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে
মামলা করেছে ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, এমডি সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা রিদি, আরিফ সোহেল, জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এই জন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 মানে ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন। মামলাটা করেছি আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ অর্থে চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে যাত্রা আমরা চিন্তা করছি প্রায় 15,000 ভিকটিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। রোম বিধি 98 সাল থেকে রোম বিধিতে বলা আছে যদি পৃথিবীর কোনো জায়গায় মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশন, আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এরকম 4টা অপরাধ যদি সংঘটিত হয় তাহলে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে। তিনি সংক্রুদ্ধ হইতে পারেন, তিনি ভিকটিম হতে পারেন, ভিকটিম নাও হইতে পারেন। তো সেই হিসাবে যে কোনো ব্যক্তি এই অপরাধের জন্য অভিযোগ নিয়ে আসতে পারেন এবং সেটার জন্য একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণ সহ দাখিল করতে হয়। আমরা সেটাই অবলম্বন করেছি। আমরা একজন ভিকটিমকে দিয়ে অপরাধ সংগঠিত কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেটা প্রমাণ সহ জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, অর্থাৎ বর্তমানে একটি নাম্বারভুক্ত মামলা হিসেবে এটি রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও মামলা নিয়ে আসবো, আরও একাধিক মামলা নয়। কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয়। তো একজন, দুইজন বা তিনজন কোনো ইস্যু না, এখানে শত শত হতে হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের 40% মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে। এই 40% মানুষের অবস্থা খুবই খারাপ। আপনি যদি কলকাতায় যান, অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অদ্যাহারে অনাহারে শুধু জীবন বাঁচানোর জন্য। নিজের ঘর বাড়ি চেয়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে। লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে না। আপনারা একটু দ্বিতীয়ত আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের আদালতে না গিয়ে আইসিসিতে কেন গেলাম। আপনারা জানেন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখল করার পর ওনারা একটা নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ যে অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না। তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না? সেই রকম ক্ষেত্রে
আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। যদি বাংলাদেশে আদালতে বিচার করতে পারতাম, বিচার চাইতে পারতাম, তাহলে আমরা সেখানে যেতাম না।